তোদের মেয়েটাকে আমার ছেলের বউ করতে চাই। আনিস কোনো কিছু না ভেবেই বলে ফেললো, না আপা, আমি আমার মেয়েকে ঢাকায় বিয়ে দিব না। তাছাড়া আমার মেয়েটা এখন মাত্র 17 বছরের, এখনো একে আমি বিয়ে দিব না, ঢাকায় তো আরো না। মামা মামির কথা শুনে চন্দ্র স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। যাক, এবার বিয়ে মানে জ্যান্ত প্রাণে মরা থেকে বাঁচা যাবে। আনিসের না বলাটা কামরুল আলী ও চাঁদনি বেগম সহ্য করতে পারলো না। তারা আনিস সাহেবকে আরো ভেবে দেখার জন্য বলে শুতে চলে গেলেন। চন্দ্রকে পাশের ঘরে থাকতে দেয়া হয়েছে। চন্দ্রর বিকালের ঘুমানোর দরুন এখন আর ঘুম আসছে না। পরশের ঘরের দক্ষিণের বারান্দায় বসে হাওয়া খাচ্ছিল। বেশ শান্ত, আবারও শুশু করে বাতাস বয়ে চলেছে। মিনিটের মধ্যে ঝড় শুরু হয়। বাতাসের দাপটের টেবিলের থেকে একটা ফটো ফ্রেম পড়ে গেল। ফ্রেমটা উঠাতে নিলেই কারেন্ট চলে যায়। পকেট হাতরে মোবাইল খুঁজে মনে পড়ে ফোন কথা বলে টেবিলে রেখেছিল সে। ফ্রেমটা অবু থেকে উঁচু করতেই কোথাও যেন বজ্রপাত হলো। সেই বজ্রপাতের আলোর ঝলকানিতে দুই বেনিওয়ালি একটা মেয়েকে দেখে তার চোখ আটকে যায়। ফের বজ্রপাতে চন্দ্রের ধ্যান ভাঙে। স্তম্ভিত ফিরে টেবিল থেকে ফোন দিয়ে ছবির দিকে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে মেয়ের ছবিটিতে হাত বোলায়। সেই অন্ধকারে কাচের টুকরো দ্বারা পা কেটে গেলেও তার দিকে ধ্যান নেই। সে এক ধ্যানে ছবিটা দেখতে দেখতে বিছানায় বসে পড়ে। বিড়বিড় করে কিছু একটা ভেবে বাঁকা হেসে বলল, শ্বশুর মশাই, আধ ঘন্টা আগ পর্যন্ত আপনার মেয়ের প্রতি আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট ছিল না। এখন থেকে তার ন্যানো সেকেন্ড পর্যন্ত পুনম চন্দ্রের দখলে থাকবে। বলে ডান পকেট হাতরে একটা প্যাকেট বের করে দাঁত দিয়ে ছিঁড়ে পুনমের ছবির উপর সমান্তরাল ভাবে ছিনিয়ে নাকের মাধ্যমে শুষে নিল। স্নিগ্ধ সকালে ভোরের আলো এখনো ফুটেনি। সবেমাত্র ফজরের আজান হয়েছে। সারা রাত দম ফাটানো গরমের পর 3টার দিকে এক পশলা বৃষ্টি এসে ভিজিয়েছে ধরণী। নামাজ পড়ে রান্নাঘরে এসেছে পুনম, উদ্দেশ্য চা বানানো। রেশমা বেগম এখনো রান্নাঘরে আসেনি, কারণ এই সময়টুকু পুনমের। সেই ফজরের পর সকলকে চা সাথে হালকা নাস্তা দেয়। পরশ আনিস সাহেবও গিয়েছে নামাজে। তাদের আজ নতুন লোক আছে কামরুল আলী। সারা রাত ঘুমাতে পারেনি চন্দ্র। একে তো গরম, তার উপর ওই এক পুরিয়া কোকেনেও কাজ হয়নি, সঙ্গে আরো ছিল না, তাই এক প্যাকেটেই কাজ চালাতে হচ্ছে। রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে থমকে যায় চন্দ্র। হাঁটু থেকে একটু উপর পর্যন্ত নামাজের হিজাবে আবৃত পুনম চায়ের পানি বলকানোর আশায় দাঁড়িয়ে আছে। চায়ের চা পাতা দিয়ে এবার ফ্রিজের কাছে গেল। সেখান থেকে ফ্রোজেন রুটি আর খেজুরের গুড় বের করলো। আরেকটা চুলায় তাওয়া বসিয়ে রুটি সেকে নিয়ে চামচ দিয়ে গুড় মাখিয়ে রুটি রোল করলো। নিজের মতো কাজ করছে পুনম। পাশে যে একজন দাঁড়িয়ে তার দিকে ঘোর দৃষ্টিতে তাকিয়েছে, তার কোনো খেয়াল নেই। সবকিছু ট্রেতে সাজিয়ে সামনের দিকে ফিরতে চন্দ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে থরকে গেল। তারপর বলল, কি কিছু বলবেন ভাইয়া? চন্দ্র বলল, চন্দ্র আমার নাম, শাহরান আলী চন্দ্র। আই এম নট ইউর ভাইয়া এন্ড ইউ আর নট মাই সিস্টার টাইপ। সো এন্ড 1 কাপ কফি ইন 5 মিনিট। চন্দ্র নিজের মতো করে কথাগুলো বলেই চলে গেল। রেখে গেল ভরকে যাওয়া পুনমকে। বাড়ির মেহমান কিছু চেয়েছে, তা না দেওয়াটা বেয়াদবি ভেবে অপমানটা গিলে কফির পানি বসিয়ে পরশকে ডাক দিল। পরশ বলল, কি আপি, কিছু বলবে? পুনম বলল, ভাইয়ার ট্রেটা নিয়ে যা তো, আমি চন্দ্র ভাইয়ের জন্য কফি করে আসছি। পরশ ট্রে নিয়ে বিরক্ত হয়ে বলল, তাড়াতাড়ি আসবে কিন্তু, আমার চা ঠান্ডা করে দিতে হবে। চন্দ্রের কাজ করাটা পছন্দ করলো না পরশ, তবে কিছু বলল না। ট্রেটা নিয়ে চলে গেল ড্রয়িং রুমে। আর এদিকে আসর বসিয়েছে কামরুল আলী, চাঁদনি বেগম, রেশমা বেগম ও আনিস সাহেব। পরশ ট্রেটা নিয়ে টেবিলে রাখতে আনিস বলল, আব্বা, আমার আম্মাজান কই? পরশ বলল, আব্বু আপি আসছে, চন্দ্র ভাইয়া নাকি কফি চেয়েছে, তার জন্য কফি করে। গম্ভীর হলো আনিস সাহেব। পরশকে উদ্দেশ্য করে বলল, চন্দ্র ভাইয়াকে কফিটা তুমি দিয়ে আসো আব্বা। পরশ মাথা নাড়িয়ে আবারও রান্নাঘরে চলে গেল। ততক্ষণে কফি হয়ে গেছে। পরশ কফি নিয়ে চলে গেল। চন্দ্রের ঘরে নক করে পরশ। পুনম এসেছে ভেবে সে মনে মনে খুশি হলো। পরক্ষণে পরশকে দেখে মনে ক্ষুব্ধ হয়। রাগ হয় পুনমের প্রতি, তবে নিজের রাগ মনেই পুষে রেখে পরশের হাত থেকে কফিটা নিয়ে মনে মনে বলল, আর মাত্র কিছু ঘন্টা, এরপরেই তুমি আমার হবে। তুমি হবে এই বন্দের বন্দিনী। পুনম বাবার কাছে যাই। পুনম আনিস সাহেবের পাশে বসতে নিলে কামরুল আলী বললেন, আম্মু আমার পাশে বসবে। পুনম কামরুল আলীর দিকে তাকাই। আনিস সাহেবের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল আমি আপনাদের মাঝখানে বসি। আনিস সাহেব ও কামরুল আলী দুজন দুই সাইড থেকে সরে গেলে পুনম মাঝখানে বসে পরশের চা ঠান্ডা করে দিয়ে নিজে চা খেলো না। আনিস সাহেবের দিকে ঠোঁট উল্টে তাকালে তিনি পুনমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আপনার ক্যালসিয়ামের সমস্যা আম্মা, ক্যাফেইন আছে ওই চায়ে, ওটা খাওয়া ঠিক হবে না। পুনম আহ্লাদে স্বরে বলল, ইট্টু। আনিস সাহেব হালকা হেসে নিজের কাপের শেষের টুকু দিয়ে দিলেন। চায়ের পর্ব শেষ হতেই আনিস সাহেব পুনমকে উদ্দেশ্য করে বলল, আম্মাজান এখন গিয়ে পড়তে বসবে, সকালের খাবার আমি গিয়ে খাইয়ে আসবো। পুনম মাথা নাড়িয়ে চলে যায়। কামরুল আলী ও চাঁদনি বেগম একে অপরের দিকে তাকাই। তারা বুঝলো আনিস সাহেব তাদের থেকে পুনমকে দূরেই রাখতে যাচ্ছে। কাজের মহিলার সাহায্য চাঁদনি বেগমের সাথে গল্প করতে করতে সকালের নাস্তা প্রিপারেশন সারে রেশমা বেগম। সকাল 8টা বাজে। রেশমা তাড়াতাড়ি করে পুনমের খাবার বেড়ে দিয়ে আনিস সাহেবের কাছে দেয়। পুনমের প্রত্যেকটা ব্যাপারে রেশমার সূক্ষ্ম নজর দেখে চাঁদনি বেগম বলল, মেয়েকে অনেক ভালোবাসিস তাই না? মুচকি হাসে রেশমা, তারপর বলে, আমার থেকে আপনার ভাই বেশি ভালোবাসে আপা, মেয়ের কোনো ব্যাপারে এদিক ওদিক সহ্য করে না। চাঁদনি বেগম বিড়বিড় করে কিছু বলল। তার রেশমা বেগম না শুনতে পেরে বলল, কি বললেন আপা? চাঁদনি বেগম বলল, কিছু না। কলেজ থেকে বুর্গা মাথায় হিজাব পরে আসলো পুনম। পরশ রেডি, সেই স্কুলে যাবে। তাদের পৌঁছে দিয়ে আসবে আনিস সাহেব। ঠিক তখন ওই চন্দ্র শার্টের হাতে বর্তে বর্তে বের হলো। আনিস সাহেবের উদ্দেশ্যে বলল, মামু আমিও বাইরেই যাচ্ছি, ওদের আমি পৌঁছে দিচ্ছি। আনিস সাহেব এক পলক শান্ত চোখে চন্দ্রের দিকে তাকিয়ে বলল, না বাবা আমি পারবো, তুমি কিন্তু ব্রেকফাস্ট না করে বের হবা না। বলেই পুনমকে নিয়ে চলে যাই। তাদের যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসলো চন্দ্র। আর এদিকে পুনমকে কলেজে পৌঁছে দিয়ে পরশকে একেবারেই বোনকে নিয়ে আসতে বলে চলে আসলো আনিস সাহেব। আনিস সাহেব আসতে সকালে ব্রেকফাস্ট করতে বসে ঘরের দিকে তাকিয়ে আনিস সাহেব